রাদীপ সাহেব চোখ তুলে তাকালেন, চশমাটা ঠিক করে নিয়ে হাসি মুখে বললেন, আয় মা। রোজার দুহাতে 2 কাপ কফি হাতের কুনোয় দিয়ে দরজা ঠেলে কোনো রকম ভেতরে প্রবেশ করল সে। টেবিলে ছড়ানো ফাইলগুলোর দিকে তাকিয়ে বলল, খুব বিজি? রাদীপ সাহেব মৃদু হেসে মাথা দুলিয়ে বললেন, আমার মাটা থাকলে কি ব্যস্ততা দেখানো চলে? রোজা হাসল, জেদ ধরা গলায় বলল, তাহলে সাজে চলো, একসাথে কফি খাব। রুমে খেলে চলে না, ছাদে যেতেই হবে? না, চলে না, যেতেই হবে। রাদীপ সাহেব উঠে দাঁড়িয়ে কুচকানো শার্টটা ঠিক করার চেষ্টা করতে করতে বললেন, তাহলে আর কি করা, চল। আকাশটা বড্ড মেঘলা আজ, ঘন মেঘে ঢেকে আসে অন্ধকারেই রাত। থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে, সেই আলোকেতে বারবার কাঁচা পাকা চুলগুলোর হালকা নড়ে উঠে উপলব্ধি করতে পারছে রোজা। রোজা কিছুটা সরে এলো, বাবার পাশ ঘেঁষে দাঁড়ালো। রাদীপ সাহেব মেয়ের ছটফট ভাবটা বুঝতে পেরেই বাম হাতে সস্নেহে বুকে টেনে নিলেন, ডান হাতে রাখা কফি কাপে হালকা চুমুক দিয়ে আদুরে গলায় বললেন, কি হয়েছে আম্মু? রোজা মৃদু গলায় বলল, আমার কান্না পাচ্ছে বাবা, আমি একটু কাঁদি। রাদীপ সাহেবের কপালে চিন্তার ভাঁজ পড়ল, অন্ধকারে সেই ভাঁজটা চোখে পড়ল না রোজার। রাদীপ সাহেব আদুরে গলায় বললেন, আচ্ছা কাঁদো। রোজা বাবার বুকে মুখ গুজে ফুপিয়ে উঠল। রাদীপ সাহেব মেয়ের মাথায় আলতো হাত বুলিয়ে দিতে দিতে কফি শেষ করলেন। রোজার কান্নার ভেজা কিছুটা কমে আসতেই 2 হাতে মেয়েকে আগলে নিয়ে বললেন, তুই কিন্তু একটু কাঁদতে চেয়েছিস, অলরেডি 10 মিনিট হয়ে গেছে, এবার কান্না থামিয়ে বাবাকে বল কি হয়েছে। রোজা নাক টেনে বলল, তুমি বুঝি ঘড়ি দেখছিলে? রাদীপ সাহেব হেসে বললেন, তোর বাবার কি দ্রব্য দৃষ্টি আছে নাকি রে? এত অন্ধকারে ঘড়ি কিভাবে দেখবো? অনুমান করছিলাম। এবার বলতো আমার স্ট্রং গালের কাটতে ইচ্ছে করছে কেন? রোজা 1 হাত চোখ মুছে নিয়ে বলল, তুমি বলেছিলে কান্না মানে ভয়, পরাজয়, দুর্বলতা। সেদিনের পর থেকে আমি কাঁদি না। কিন্তু বাবা, তোমার মেয়ে ততটাও স্ট্রং নয় যতটা তুমি মনে করো। তাই তো আজ কেঁদে গা ভাসালাম। রাদীপ সাহেব হেসে ফেললেন। রোজা 1 হাতে চোখ মুছে নিয়ে বলল, পাগলি, তুই শুধু এতটুকুই মনে রেখেছিস? এটা মনে রাখিসনি যে কান্না মানে আনন্দ, জয় আর একরাশ ভালোবাসা? তুই যতটুকু স্ট্রং ততটাই এনাফ মা, এর বেশি স্ট্রং হওয়াটা মেয়েদের মানায় না। রোজা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা বাবা, কখনো যদি সামর্থ্যের বাইরে কিছু চেয়ে ফেলি তাহলে কি খুব ক্ষতি হয়ে যাবে? রাদীপ সাহেব শান্ত গলায় বললেন, সেটা তো চাওয়ার উপর নির্ভর করছে। কি চাই তোর? রোজা সোজা হয়ে দাঁড়ালো, মাথা নিচু করে বলল, ভালোবাসা। রাদীপ সাহেব কপাল কুঁচকে বললেন, তুই কাউকে ভালোবাসিস আম্মু? ভালোবাসা কি সামর্থ্য দেখে হয় নাকি? ভালোবাসতে পারাটাই ভালোবাসার সামর্থ্য। ভালোবাসায় একমাত্র জিনিস যেখানে সামর্থ্যের প্রয়োজন হয় না, শুধু বিশ্বাস আর অকৃত্রিম ভালোবাসাটাই প্রয়োজন। তবে 70% ভালোবাসাগুলো মানুষের দীর্ঘশ্বাস হয়ে পড়ে থাকে, তাদের পরিণতি আসে না, ভালোবাসাটা থামিয়েও দেয় না। রোজাকে তাকিয়ে থাকতে দেখে আবারও বলে উঠলেন রাদীপ সাহেব, যেমন আমার কথাটাই ধর, যখন ভার্সিটিতে পড়তাম তখন একটা মেয়েকে প্রচণ্ড ভালোবাসতাম। খুব সুন্দরী ছিল না, তবুও কেন জানি ভালো লাগতো, সেও আমায় ভালোবাসতো। পুরো ভার্সিটি লাইফটাই রমরমা প্রেম কাটিয়ে দিয়েছি আমরা। ভার্সিটি থেকে বেরিয়েই তো আর চাকরি সম্ভব না, তবু একটা সংবাদপত্রে দিলাম, মাসে মাত্র 4,000 টাকা বেতন। অন্যদিকে তার বাড়ি থেকে বিয়ের প্রেসার, ও বাড়ি থেকে পালিয়ে আসার জন্য পাগল হয়ে গিয়েছিল। আমাকে হারানোর ইনসিকিউরিটি থেকে সুসাইড অ্যাটেম্প্ট করেছিল। কষ্টে আমার বুকও ফেটে গিয়েছিল, কষ্টে আমার বুকটাও কেঁপে কেঁপে উঠত। কিন্তু বাস্তবতা কি আর ভালোবাসা মানে? তাই হারাতে হয়েছে ওকে। বিয়ের পরও পাগলিটা আমার কাছে আসার জন্য পাগলামো করেছে, অথচ এখন তার 2টো ছেলে আছে, পুরো ফ্যামিলি নিয়ে ইউএসএ থাকে, আর আমিও তোদের বাবা। রোজা কৌতূহলী কণ্ঠে বলল, তুমি এখন ওনাকে ভালোবাসো বাবা? রাদীপ সাহেব কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, হ্যাঁ বাসি, হয়তো মেয়েটাও বাসে,
কিন্তু আমাদের এই ভালোবাসা ওই 70% মতো দীর্ঘশ্বাসেই লুকায়িত থাকবেও। সত্যিকারের ভালোবাসাটা কখনো কমে না, শুধু আমরা অভ্যস্ত হয়ে পড়ি, এই আর কি। রোজা দুঃখী গলায় বলল। তাহলে মা, তুমি মাকে ভালোবাসো না? রাদিফ হেসে মেয়েকে টেনে নিয়ে বললেন। কে বলেছে বাসি না? তাকেও ভালোবাসি, সে আমার আম্মুটার মা বলে কথা। তোর মায়ের প্রতি আমার ভালোবাসা আর আমার প্রাক্তনের প্রতি আমার ভালোবাসা দুটো আলাদা আলাদা জায়গায় থাকে। আমি তোকে এটা বুঝাইতে চাইছি যে একবার ভালোবাসতে শিখে গেলে ভালোবাসা ছাড়া উপায় নেই। আমি এখন মাঝে মাঝে ভাবি, কি জানিস, ভাবি বেশ হয়েছে যৌবনের ভালোবাসাটা পাইনি আমি। ওকে পাইনি বলেই তো তোদের পেয়েছি, আর পেয়েছি একরাশ দীর্ঘশ্বাস। ভালোবাসায় দীর্ঘশ্বাস উপভাগ্যকর, বুঝলি? রোজা মন খারাপ করে বলল। তাহলে কি তুমি আমার 70% মানুষের মতো দীর্ঘশ্বাসের ক্যাটাগরিতে চলে যেতে বলছো? রাদিফ হেসে ফেলে বলল। তা কেন বলবো? কিছু বলার আগে সমস্যাটা তো জানতে হবে। সমস্যাটা এক্সপ্লেন কর। আমার প্রাক্তনের মতো কি গরিব হতভাগা ভালোবেসে ফেলেছিস? তো রোজা গম্ভীর গলায় বলল। তার থেকেও মারাত্মক কিছু। রাদিফ সাহেব চিন্তিত গলায় বললেন। তাহলে তো ভারী চিন্তার বিষয়। কোনো কান্না বাবা টাইপ ভিক্ষুককে পছন্দ করে ফেলেছিস বুঝি? রোজা ক্ষুণ্ণ কণ্ঠে বলল। বাবা। রাদিফ সাহেব হাসতে হাসতে বললেন। আচ্ছা ঠিক আছে, এবার সিরিয়াস বল, কাকে পছন্দ করিস বল, নাম ঠিকানা দে। আচ্ছা, একতরফা ভালোবাসা জনিত সমস্যা? না, তেমন সমস্যাও নয়। উনি আমায় ভালোবাসেন। হি প্রপোজড মি। রাদিফ সাহেব কপাল কুঁচকে বললেন। তো সমস্যা কোথায়? হতদরিদ্রও নয়, রং নিশ্চয় অশিক্ষিতও নয়, ভালোবাসে তাহলে? রোজা ঢোক গিলে বলল। পয়েন্ট বোঝো বাবা, সামর্থ্যের বাইরে তার মানে হলো অতিরিক্ত ধনী। রাদিফ সাহেব গম্ভীর গলায় বললেন। কি করে ছেলে, 2 নম্বরই কর্মকাণ্ড। রোজা মাথা নেড়ে সম্মতি জানালো। রাদিফ সাহেব অধৈর্য গলায় বললেন। তবে? রোজা চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে বলে ফেলল। গান গায়, অভিনয় করে। কে? কিছুক্ষণ চুপ থেকে বিস্ময় নিয়ে বললেন। রোজা মাথা নাড়িয়ে বলল। হ্যাঁ। রাদিফ সাহেব কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে সিঁড়ির দিকে হাঁটা দিলেন। রোজা আঁতকে উঠল, পিছন থেকে করুণ গলায় বলল। কিছু বললে না বাবা, আমি কি 70%-এ চলে যাব? রাদিফ সাহেব হাঁটতে হাঁটতে বললেন। হ্যাঁ, নাথিং টু ছে আম্মু, সি ইজ আই গোল্ডেন ওয়ান। বিয়ে করতে চাইলে জানাস আমায়, হাতের কাজগুলো ম্যানেজ করতে হবে। রোজা বেশ কিছুক্ষণ অবাক চোখে বাবার যাওয়ার পথে তাকিয়ে থেকে ধপ করে বসে পড়ল। চোখ দুটো ঘোলা হয়ে আসছে তার, আনন্দে হাত পা কাঁপছে। মেঘের গর্জনগুলোকে আজ সুমিষ্টি সুর বলে বোধ হচ্ছে। প্রেমটা সত্যি অদ্ভুত। দেয়ালে আরুর মস্ত এক ছবি টানানো হয়েছে। ছবিতে পুকুরের পা ডুবিয়ে মুচকি হাসছে আরু। ছবিটা আসিফকে দিয়ে জোগাড় করিয়েছে রাফিন। আরুকে ছাড়া রুমটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছিল তার, তাই বেডরুমের দেয়ালে ঝুলিয়ে দিয়েছে আরুকে। সেই ছবিটার সামনে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে রাফিন। কি অসম্ভব সুন্দর সেই হাসি! এই হাসিটাকে ক্যাপচার করতেই 1 ঘন্টা সময় লেগেছে আসিফের। গ্রামে যেতেই আবারও চঞ্চল হয়ে উঠেছে মেয়েটা। আসিফ বলেছিল গাছে উঠে জামরুল পাড়তে গিয়ে নাকি হাত পায়ের চামড়াও উঠিয়ে ফেলেছে সে। রাফিন মুচকে হাসল। মেয়েটা এত পাগল কেন? রাফিনের ভাবনার মাঝেই টোকা পড়ল দরজায়। রাফিন ঘাড় ঘুরিয়ে তাকালো, উঁচু গলায় বলল। কে? কামিন। অনুমতি পেয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকলো আসিফ। হাতে এক গাদা কাগজপত্র নিয়ে ব্যস্ত গলায় বলল। ভাই, এই ইঞ্জিনিয়ার তো টাকাটা দিচ্ছে না। রাফিন কপাল কুঁচকে বলল। কোন ইঞ্জিনিয়ার? আসিফ বলল। রাশেদ আমাদের কনস্ট্রাকশনের কাজ করলো যে। রাফিন মনে করার ভঙ্গি করে বলল। ও, তো কি বলে? বলে কিনা বাপ অসুস্থ, দেশের বাইরে নেওয়া লাগবে, টাকা নেই। 2 মাস ওভার হয়ে গেছে ভাই, কি করবে এখন? রাফিন বিছানায় বসে জুতোর ফিতা খুলতে খুলতে বলল। কত টাকা? 5 কোটি ভাই। এক কাজ কর, ইঞ্জিনিয়ারকে ধরে এখানে কিডনি, চোখ যা যা বিক্রি করা যায় সব বিক্রি করে দেই,
তাতে 5 কোটি চলে আসবে, তাতেও না হলে বাড়ি। আসিফ মাথা নাড়িয়ে বলল। আচ্ছা ভাই। রাফিন একটু থেমে আবারও জিজ্ঞেস করলো। আসিফ হেসে বলল। না ভাই, পলাশ যেটুকু বলল রাফিন আশ্বস্ত হয়ে বলল। আসিফ মাথা নাড়ালো আর চোখে একবার রাফিনের দিকে তাকালো। নির্বিকার এ চোখ মুখ দেখে কে বলবে ছেলেটা এত ভয়ানক। প্রেয়সীর পায়ে হালকা ব্যথা যাকে দুবার ভাবালো, সেই ব্যক্তিটি অন্য একটা পরিবারের স্বামী, বাবা, ছেলে এবং একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে নির্মমভাবে মেরে ফেলার হুমকি দিতে গিয়ে একবারও ভাবলো না সেই ঘরটিতেও একজন আরও আছে, সহজ সরল ভালোবাসাময় আরও। ঘড়ির কাঁটা 12 ঘরে পড়েছে মাত্র। বাইরে থেমে থেমে বৃষ্টি পড়ছে। কার্ডিওলজিস্ট স্পেশালাইজ হসপিটাল এর 3 তলায় নিজের কেবিনে বসে পেশেন্টের পরিবারের সাথে কথা বলছে রাফিন। সামনে বসে আছে 22 থেকে 23 বছরের একটি মেয়ে আর তার বাবা। কেবিনে এসি চলছে। রাত থেকে বৃষ্টি হওয়ার পরিবেশটিও বেশ ঠান্ডা। এই ঠান্ডা পরিবেশে মেয়েটির নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম। কেবিনের উজ্জ্বল আলোয় ঘামের বিন্দুগুলো মুক্তোর মতো চিকচিক করছে। মেয়েটির চোখে মুখে অজানা এক ভয়। রাফিন তীক্ষ্ণ চোখে মেয়েটির দিকে তাকালো। মুহূর্ত নজর সরিয়ে নিয়ে পাশে বসা মধ্যবয়স্ক লোকটিকে উদ্দেশ্য করে বলল। আপাতত কোনো রিস্ক নেই, তবে আপনারা চাইলে অপারেশনটা করিয়ে নিতে পারেন। লোকটি ইতস্তত গলায় বলল। অপারেশন না করলে কি চলবে ডক্টর? লোকটি খানিক ভেবে বললেন। আমরা এখনই অপারেশন করাতে চাই ডক্টর। যেহেতু অপারেশন করাতেই হবে তাহলে আর দেরি করে কি লাভ? রাফিন সামনে রাখা রিপোর্টগুলিতে চোখ বোলাতে বোলাতে গম্ভীর গলায় বলল। অ্যাজ ইউর উইশ, যদি অপারেশন করাতে চান তাহলে কার্ডিওলজিস্ট ডিপার্টমেন্টে যোগাযোগ করুন। তারা অপারেশনের ব্যয় এবং ডেটটা ঠিক করে দেবে। যদিও রাফিনের কথার মাঝে হুট করে কেবিনে ঢুকে এলো কেউ। তাড়াহুড়া করে দরজা লাগিয়ে সামনের দিকে তাকে ভ্যাবাচাকা খেয়ে গেল আগন্তুক। দরজায় এত জোরে শব্দ হওয়ায় রিপোর্ট থেকে চোখ তুলে সামনে তাকালো রাফিন। বাম হাতে ফাইলটা বন্ধ করে কপাল কুঁচকে বলে উঠল সে। আরও বাকি দুজনকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকতে দেখে অসহায় দৃষ্টিতে তাকালো আরু। আগেরবার যখন এসেছিল তখন তো এই লোকগুলো ছিল না। আরুকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে চোখ ঘুরিয়ে সামনে বসে থাকা মানুষ দুটোর দিকে তাকালো রাফিন। ফাইলটা এগিয়ে দিয়ে বলল। আপনারা এখন আসতে পারেন মিস্টার আতিক। বাকি কথাগুলো ডক্টর সারার সাথে সেরে নেবেন। উনি পাশের কেবিনেই আছেন। আপাতত আমি বিজি, সো প্লিজ। ঘটনায় আকস্মিকতায় দুজনেই হতভম্ব। রাফিনের কথার কিছুটা আঁচ করতে পেরে ফাইল হাতে উঠে দাঁড়ালো মিস্টার আতিক। দরজার কাছাকাছি যেতে মাথা নিচু করে সরে দাঁড়ালো আরু। আরুকে এক পলক দেখে দরজার লক খুলে বেরো গেল দুজনে। সাথে সাথে ভিতরে ঢুকে রাগী গলায় বলে উঠল রাফিনের অ্যাসিস্ট্যান্ট। বের হও বলছি। সরি আসলে। কথার মাঝপথে ছেলেটিকে থামিয়ে দিল রাফিন। চোখের ইশারায় বেড়ে যেতে বলল তাকে। ছেলেটি বেড়ে যাওয়ার জন্য পা বাড়াতে পিছন থেকে বলে উঠল রাফিন। বেলাল ম্যাডামের জন্য অলওয়েজ আমি ফ্রি, সো নেক্সট টাইম ওনাকে আটকানোর চেষ্টা করো না। আর নেক্সট 1 ঘন্টা আমায় যেন কেউ ডিস্টার্ব না করে, সেই দিকেও খেয়াল রেখো, ওকে? বেল্লাল অবাক হলো। সন্দেহী চোখে একবার আরুর দিকে তাকিয়ে বিনা বাক্যে বেরিয়ে গেল। রাফিন টেবিলের ঠেস দিয়ে হাত ভাঁজ করে দাঁড়ালো। আরু দরজার এক কোণায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বেল্লালকে চলে যেতে দেখে আর চোখে রাফিনের দিকে তাকালো সে। রাফিনকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে একটা ঢোক গুলে নিয়ে ঠোঁটের হাসি রেখে ফুটে ইতস্তত গলায় বলল। হ্যালো ডক্টর। রাফিন বাঁকা হেসে বলল। গ্যাংস্টারের বউয়ের ডক্টরের কাছে কি কাজ? আজও কি ম্যাডাম সার্জারি করতে এসেছেন, মাথার নাকি হার্টের? আরু লাজুক হাসলো। রাফিন হাত দিয়ে ইশারা করে বলল, এই দিকে এসো। আরু ধীর পায়ে রাফিনের কাছাকাছি গিয়ে দাঁড়ালো। রাফিন হেঁচকা টানে নিজের সাথে লেপ্টে নিল তাকে। কপালে ছোট্ট একটা চুমু দিয়ে বলল। ম্যাডামের এখানে কি চাই? আরু ভুরু কুচকে তাকালো। স্বতঃস্ফূর্ত গলায় বলল। কি চাই মানে? আমার হাজবেন্ডের হসপিটাল।
মন চাইলে আসতে পারি। আপনার কোনো সমস্যা ডক্টর সাহেব? রাফিন হেসে ফেলল। জি না ম্যাডাম, কোনো সমস্যা নেই। এত বড় দুঃসাহস কি আমার আছে? আরও দাঁত বের করে হাসলো, চোখে মুখে আগের সেই চঞ্চলতাময় হাসি। রাফিনের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে গিয়ে রাফিনের চেয়ারটাতে বসে পড়ল সে। চেয়ারে বসে চারিদিকে ঘুরতে লাগলো। রাফিনের হাত ভাঁজ করে দাঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে তাকে। কয়েক মুহূর্তে দাঁড়িয়ে থেকে সামনের একটি চেয়ার টেনে বসলো রাফিন। টেবিলের উপর ঝুঁকে পড়া হালকা কেসে বলল, ম্যাডাম কি ভেবেচিন্তে এসেছেন নাকি পাগলামো করতে করতে চলে এসেছেন? আপনার বর কিন্তু খুব একটা সুবিধার নয়। একবার ছেড়ে যাওয়ার চান্স দিয়েছে বলে বারবার কিন্তু দেবে না। আরও কিছু না বলে মিষ্টি করে হাসলো। রাফিন বুকে হাত দিয়ে বলল, আহ, এবার তো আপনি শেষ ম্যাডাম। আরও খিলখিল করে হেসে উঠে বলল, কলেজ ফাঁকি দিয়ে চলে এসেছি। ভাইয়া জানি না, জানলেও অবশ্য কিছু বলতো না। অতটাও রেগে নেই মনে হয়। রাফিন নিঃশব্দে হাসতে লাগলো। মেয়েটার মধ্যে কি রাগ, অভিমানের কোনো সফটওয়্যার নেই। দুদিন হয়নি বাপের বাড়ি রেখে এসেছি, এর মধ্যে কলেজ ফাঁকি দিয়ে হাজির। গেটের বাইরে দাঁড়িয়ে আরও একবার ঘড়ি দেখলো রোজা। 12টা 30। ঠিক একটাই ক্লাস আছে তার, অথচ একটা রিক্সা বা সিএনজি কোনো কিছুই দেখা মিলছে না। শেষ রাত থেকে তুমুল বর্ষণ শুরু হয়েছে, যার স্থায়িত্ব থেমে থেমে দুপুর 12টায় এসে ঠেকেছে। রাস্তাটা নির্ঘাত পানি জমে সমুদ্র হয়ে আছে। এই সমুদ্র পাড়ি দিতে কোনো সিএনজি দেখা মিলবে কিনা কে জানে। রোজার ভাবনার মাঝে তীক্ষ্ণ হর্ন কানে এলো। রোজা একটু সরে দাঁড়াতেই গেট পেরিয়ে বেরিয়ে এলো রাদীপ আহমেদের গাড়ি। মেয়ের থেকে কিছুটা দূরে গাড়ি থামিয়ে মাথা বের করে মেয়েকে ডাকলেন উনি। রোজা এক হাতে ছাতা আর অন্য হাতে শাড়ির কুচি ধরে বাবার দিকে এগিয়ে গেল। জানালার পাশে গিয়ে দাঁড়াতে উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল রাদীপ সাহেব, ভার্সিটি যাচ্ছিস নাকি মা? রোজা মাথা নেড়ে বলল, হ্যাঁ বাবা, ক্লাস ছিল। রাদীপ সাহেব গাড়ির দরজা খুলতে খুলতে বললেন, চল আমি পৌঁছে দিচ্ছি। রোজা প্রতিবাদী স্বরে বলল, তোমার অফিস তো অপোজিট রোডে বাবা। এমনিতেও হয়তো রাস্তায় পানি জমে নাজেহাল অবস্থা। তোমার দেরি হয়ে যাবে বাবা, তুমি চলে যাও, আমি সিএনজি নিয়ে চলে যাব। রাদীপ সাহেব ভ্রু কুঁচকে বললেন, এই বৃষ্টিতে সিএনজি কোথায় পাবি? ভিজে একাকার হবি, তার চেয়ে বরং আমি দিয়ে আসি। ইস বাবা, বললাম তো লাগবে না। পরে জ্বর বাঁধালে তোর মা যে তোর সাথে সাথে আমার কানটাও খাবে, তার কি হবে? তার চেয়ে তুই বাসায় যা, আমি অফিসে পৌঁছে ড্রাইভার দিয়ে গাড়ি পাঠিয়ে দিব, গাড়ি করেই যাস। রোজা জেদ ধরা গলায় বলল, প্লিজ বাবা, কিচ্ছু হবে না, একটুও জ্বর হবে না, তুমি যাও তো। মেয়েকে বোঝানো অসম্ভব। বুঝতে পেরে দীর্ঘশ্বাস ফেললেন রাদীপ সাহেব। ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলে আদুরি গলায় বললেন। বাবার কথার মাথা দুলিয়ে মিষ্টি করে হাসল রোজা। বাবার গাড়িটা রাস্তার মোড়ে হারিয়ে যেতে হুট করে ভার্সিটি না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিল রোজা। কেন জানি পড়াশোনা একদম মন বসাতে পারছে না সে। বৃষ্টিপ্রেমী কন্যাকে কি এই প্রেমময় বর্ষণের ক্লাসের চার দেওয়ালে আটকে রাখা যায়? কখনো না। রোজা ছাতা বন্ধ করে ব্যাগে ঢুকিয়ে রাস্তা ধরল। আজ উদ্দেশ্যহীন হেঁটে বেড়াবে সে। ফুটপাতের বাচ্চাদের সাথে লাফালাফি করবে, নয়তো নির্জন নদীর পাড়ে সবুজ নরম ঘাসের ওপর শুয়ে শুয়ে আকাশ দেখবে। কানারও তো আকাশ। 5-10 মিনিট হাঁটার পর একটি সিএনজির দেখা মিলল তার। সিএনজি ভাড়া করে ছুটে চলল দুরন্ত নদীটির দিকে। এই নদীর পাড়েই মিশে আছে হাজারো স্মৃতি। রোজা মিনময়ের প্রথম বৃষ্টিতে ভেজা, সেদিনের লজ্জাময় কথা, আরও কত কি। আধ ঘন্টার মাথায় নদীর পাড়ে এসে পৌঁছালো রোজা। ভাড়া মিটিয়ে নদীর পাড়ের দিকে হাঁটা দিতে থমকে দাঁড়ালো সে। গাড়ি ঢেকে ঠেস দিয়ে দাঁড়িয়ে এক দৃষ্টিতে নদীর দিকে তাকিয়েছে মিনময়। রোজা চোখ দুটো বন্ধ করে আবারও মেলে তাকালো। এটা কি কল্পনা নাকি বাস্তব বুঝে উঠতে পারছে না রোজা। মিনময়ের চোখ দুটো রোজার উপরে পড়তেই পিছন ফিরে হাঁটা দিল রোজা। মিনময় কিছুক্ষণ হতভম্ব চোখে তাকে থেকে ডেকে উঠল।